ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো দেশের টেক্সটাইল খাতের পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন যে আমাদের যে প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক খাত, এর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সেক্টর হিসাবে টেক্সটাইল খাতটি গড়ে উঠেছে এবং এই খাতে বিপুল পরিমাণ বিনিয়োগও রয়েছে। কিন্তু নানান ধরনের পরিস্থিতির কারণে এই খাতের প্রতিষ্ঠানগুলো এখন নানান প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। অনেক কারখানা বন্ধও হয়ে গেছে। এই সেক্টরে এখন কি চ্যালেঞ্জ বিরাজ করছে বা কারখানাগুলো কেন বন্ধ হচ্ছে, তারা কি ধরনের সুবিধা চায়, কি হলে এই পরিস্থিতি থেকে তাদের উত্তরণ হতে পারে, এই নিয়ে টিভিএসে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার রিয়াদ হোসেন। আমরা তার কাছ থেকে শুনবো যে এই সেক্টরের সমস্যাগুলো এখন কি। রিয়াদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে দেশের টেক্সটাইল শিল্প তারা এখন নানান ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং বেশ কিছু কারখানা, আপনি 58টি কারখানার কথা উল্লেখ করেছেন যে বন্ধও হয়ে গেছে। আসলে এই সেক্টরের এখন চ্যালেঞ্জগুলো কি কি? আব্দুল্লাহ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন, বাংলাদেশে কিন্তু আপনি জানেন যে 80-র দশক থেকে যে তৈরি পোশাক শিল্পটা আমাদের গড়ে উঠেছে, ঠিক এর পরপর থেকেই কিন্তু ধীরে ধীরে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে টেক্সটাইল সেক্টরটা গড়ে উঠেছে। বর্তমানে 1800-র উপরে এটি হচ্ছে বিটিএমএ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, যে তাদের সদস্য সংখ্যা হচ্ছে 1800-র উপরে। এর বাইরে আরও প্রচুর আছে। তো এখন সব মিলিয়ে আমাদের কিন্তু টেক্সটাইলের দুইটা আছে। একটা হলো আমাদের যেটি এক্সপোর্টের জন্য যেই সুতা বানানো হয় অথবা ফ্যাব্রিক, হ্যাঁ, আর একটা হচ্ছে লোকাল মার্কেট। আমাদের লোকাল মার্কেটও কিন্তু অনেক বড়, $10 বিলিয়ন মতো প্রতি বছর আমাদের লোকালি আমাদের টেক্সটাইলের ইউজ আছে। মানে লোকালি আমাদের টেক্সটাইল বলতে আমাদের তৈরি পোশাক, যেটা তৈরি পোশাক বা অন্যান্য বস্ত্র যা যা আছে সব মিলিয়ে। আর এর বাইরে আমাদের এক্সপোর্টের জন্য কিন্তু বিপুল পরিমাণ। তো এখন যেটা হচ্ছে মূলত টেক্সটাইল, এটি আমরা যেটা দেখছি যে এটি কিছুটা উত্থান পতনের মধ্য দিয়েই যায়। বর্তমানে বাংলাদেশে আমাদের যেই এক্সপোর্ট ওরিয়েন্টেড যেই তৈরি পোশাক, আপনি জানেন আমাদের $40-42 বিলিয়ন মতো আমাদের পোশাক রপ্তানি হয়। তার মধ্যে আমাদের টেক্সটাইল মিল মালিকদের দাবি হচ্ছে যে নিট বেসড যেই টেক্সটাইলটা হয়, সুতা অথবা যে ফ্যাব্রিকটা হয়, সেটা তারা শতভাগ দেওয়ার সক্ষমতা অর্জন করেছে, আছে তাদের সেই সক্ষমতা। আর ওভেন বেস যেটা, সেটার 50%, 50-60%-এর মতো সক্ষমতা আছে। এখন প্রবলেমটা হচ্ছে গত 1 বছর থেকে একটা সময় হচ্ছে তাদের প্রবলেমটা ছিল গ্যাস পেত না। ইন্ডাস্ট্রিতে চাহিদা থাকলেও গ্যাস সংকটের কারণে তারা টাইমলি সেটি তৈরি করে দিতে পারতো না, ফলে তারা একটা প্রবলেমে ছিল। তো গ্যাস সংকট এখন কিছুটা কেটেছে, পুরোপুরি সমস্যার সমাধান হয়ে গেছে তা নয়, কিন্তু এখন প্রবলেম হচ্ছে যে তাদের চাহিদাই নেই। চাহিদা কমে যাওয়ার কি কারণ? আমাদের আমরা দেখছি যে আমাদের এটা একটা স্টেবল পর্যায়ে আছে বা বাড়ছে কোনো মাসে। আমাদের আপনি খেয়াল করবেন গত 4 মাস ধরে কিন্তু আমাদের পোশাক রপ্তানিটা কমছে, কমতির দিকে আগের বছরের একই সময়ের তুলনায়। তারপরে আমাদের স্থানীয় বাজারেও যে খুব চাহিদা ওরকম না। তো যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে চাহিদাটা কমছে, ফলে চাহিদা কমলে তো উনি স্বাভাবিকভাবে ফ্যাব্রিক কিনবেন না, কম কিনবেন। তারপরে উনি সুতা কম কিনবেন, এটা একটা কারণ। আর একটা বড় কারণ হচ্ছে যে আমাদের লোকাল মার্কেটগুলো দিনে দিনে তার প্রতিযোগিতা সক্ষমতাটা হারিয়ে ফেলছে। এটি হচ্ছে এরকম যে আমাদের প্রতিবেশী দেশ, সাধারণত আমরা ইন্ডিয়া থেকে মূলত আমাদের ইয়ার্ন ইম্পোর্ট করা হয়। ইয়ার্নের প্রায় ম্যাক্সিমামটাই আমাদের প্রতিবেশী দেশ থেকে, মেবি 90% বা 90%-এর উপরে হবে। আর ফ্যাব্রিক অন্যান্য দেশ থেকে আসে, মোস্টলি চীন থেকে আসে বা অন্যান্য দেশও আছে। এখন এই যে একটা সময় দেখা গেছে বাংলাদেশের যারা পোশাক বানাবেন তারা ভারত থেকে যে ইয়ার্নটা আমদানি করতেন, সেটার তুলনায় বাংলাদেশে যদি কিনতেন, ওখানে তো কিনায় আনার পরে তারপরে পরিবহন করে তার এখানে আনতে হবে, তো সব কিছু মিলিয়ে তার একটা খরচ ছিল। কিন্তু লোকাল সুতা কিনলে যদি ওই পরিমাণ বা তার চেয়ে সামান্য একটু বেশি খরচ হতো, কিন্তু তাদের একটা লোকাল সুতা বিক্রিকে এনকারেজ করার জন্য সরকার একটা বড় ইনসেন্টিভ সুবিধা দিয়ে আসছিল।
তো সেই ইনসেন্টিভ কিন্তু এখন যেহেতু আমরা এলডিসি গ্র্যাজুয়েট করতে যাচ্ছি, আমাদের ইনসেন্টিভ কমাতে হবে বলে একটা কথা সরকারের পক্ষ থেকে আছে, ফলে সরকার ধীরে ধীরে ইনসেন্টিভ কমিয়ে একটা সময় এটি 25% আমাদের ইনসেন্টিভ ছিল এখন কত সুতার আছে? উপরে, কমতে কমতে একটা পর্যায়ে সেটি 4% 5% ছিল, এখন সেটি 1.5% নেমে এসেছে। তো 1.5% ইনসেন্টিভ, আবার এই ইনসেন্টিভের টাকা আনতে গেলে অনেক ঝামেলা আছে, ফলে অনেকে এখন এটিকে ইগনোর করছে এক ধরনের, তারা এই ইনসেন্টিভকে ইনসেন্টিভ হিসাবে দেখতে চাচ্ছে না, যার কারণে তারা এখন হিসাব করছে যারা পোশাক রপ্তানি করবে লোকাল মার্কেটের চাইতে ইন্ডিয়া থেকে যদি কিনে আনে তাহলে প্রতি কেজিতে তার একটা বড় গ্যাপ থাকে, মানে বেশ ভালোই গ্যাপ। এখন বড় গ্যাপ না, আপনার 30 সেন্টের প্রতি কেজিতে 30 সেন্টের মতো, কেউ কেউ বলে 20-25-30 সেন্ট গ্যাপ। 30 সেন্টের জায়গায় যদি তার 5 সেন্ট ইভেন 1 সেন্টও যদি বাড়তি তার গ্যাপ থাকে, তাহলে উনি কেন লোকাল সুতা কিনবেন? মূলত এই কারণে লোকাল সুতা কেনার প্রতি তারা আগ্রহ হারাচ্ছেন, প্রতিবেশী দেশ ইন্ডিয়া থেকে তারা কিনে আনছেন। এবং আমাদের যে টেক্সটাইল মিল মালিকরা, তাদের আবার একটা ব্যাখ্যা আছে, এই যে এতদিন তো তারা ইন্ডিয়ার সাথে একটা প্রতিযোগিতায় সমানে সমান ছিল, যার কারণে তাদের সুতা বিক্রি হতো বেশি, তাহলে হঠাৎ কেন তারা পিছিয়ে গেলেন? কেন ইন্ডিয়া কম দামে দিতে পারছে? এই একটি প্রশ্ন কিন্তু আছে। আমাদের টেক্সটাইল মিল মালিকদের ব্যাখ্যা হচ্ছে ইন্ডিয়ান সরকার 4, 5, 6 বা আরও বেশি রকমের, প্রথমত সেন্ট্রাল গভর্নমেন্ট এক ধরনের সুবিধা দিচ্ছে, এক্সপোর্টের উপরে রোড ট্যাপ স্কিম বলে তাদের একটা স্কিম আছে, এই স্কিমের আওতায় তারা এক্সপোর্টের উপরে এক ধরনের ইনসেন্টিভ তারা দিচ্ছে, স্থানীয়ভাবে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এক ধরনের সুবিধা দিচ্ছে, শ্রমিকদের বেতনের ক্ষেত্রে সুবিধা দিচ্ছে, সব কিছু মিলিয়ে প্রতি কেজিতে প্রায় 30 সেন্টের মতো তারা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে সুবিধা পায়। এখন বাংলাদেশ যখন ধীরে ধীরে বিভিন্ন ধরনের সুবিধা কমিয়ে আনতেছে, আপনি যেমন আমাদের ইনসেন্টিভ সুবিধা ছিল সেটা কমে আনছে, ব্যাংক ইন্টারেস্ট রেট বেড়ে গিয়েছে, ইডিএফ এর আওতায় তারা যে স্বল্প সুদে যে ঋণটা পেত সেটা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড থেকে, সেটি এখন সংকুচিত হয়ে গেছে, বিভিন্ন সুবিধা তাদের এখানে কমছে। অন্যদিকে ইন্ডিয়া গত কয়েক বছর ধরে কিছুটা বেড়েছে, হ্যাঁ গ্যাসের প্রাইসও বেড়েছে আমাদের এখানে, ইন্ডিয়া বছর বছর তারা সুবিধা বাড়াচ্ছে। এর ফলে এই দুইটার কারণে আমাদের এই এখানকার টেক্সটাইল মিল মালিকরা আসলে তাদের প্রতিযোগিতার সক্ষমতা কমে গেছে, ফলে তারা তাদের সুতা আর বিক্রি হচ্ছে না, হিউজ পরিমাণ সুতা এখন তাদের অবিকৃত রয়ে গেছে। কেউ কেউ এমনও বলছেন যে ওনারা কিছু বলছেন আপনাকে যে মানে কি হলে ওনাদের জন্য এখন সুবিধা হবে? হ্যাঁ, তারা এখন আসলে ওই যে যেটা মানে আমাদের স্টোরির মধ্যে যেটা আছে যে মানে তাদেরকে এখন বাঁচানোর জন্য, ওই যে আমরা যেটা এসওএস বললাম আমাদের স্টোরির মধ্যে, যে তারা বলছে যে তাদেরকে এখন বাঁচিয়ে রাখা যে কোনোভাবে। তো যদি সে বাঁচানোর উপায়টা তারা বলছে যে একটা হতে পারে যে তাদেরকে এখন স্পেশাল ইনসেন্টিভ হিসেবে লোকাল সুতা বিক্রির উপরে যারা বিক্রি করবে 10% ইনসেন্টিভ দেওয়ার জন্য তাদের একটা দাবি, এটি তারা সরকারের কাছে বিভিন্ন বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আরও বিভিন্ন সংশ্লিষ্ট জায়গায় তারা চিঠি পাঠিয়েছে যে তাদেরকে স্পেশাল ইনসেন্টিভ দেওয়া হোক। অথবা আরেকটি জিনিস সরকারের পক্ষ থেকে করা, যে আমাদের এখন যে কটন বেসড যে ইয়ার্নটা হয়, এই ইয়ার্ন আমাদের যারা আমদানি করবে মানে এক্সপোর্টের জন্য, তারা যাতে মিনিমাম লোকাল স্পিনিং মিলগুলো থেকে যাতে মিনিমাম 50% ক্রয় করে, এরকম একটা বাধ্যবাধকতা বা শর্ত যাতে সরকার আরোপ করে। দেখুন এই দুটো ব্যাপারেই এর বাইরে আরেকটা জিনিসও আছে, হ্যাঁ আমি আসছি, আপনি আরেকটা বিষয় হচ্ছে সেফগার্ড ডিউটি ইম্পোজ করা, অর্থাৎ যে কোনো দেশ থেকে যখন সুতা, এইটা বিশ্বব্যাপী একটা স্বীকৃত ব্যবস্থা যে আপনার যখন কোনো মানে ইন্ডাস্ট্রিকে বাঁচানোর একটা প্রশ্ন আসে, তখন চাইলে সরকার সেম প্রোডাক্ট ইম্পোর্টের উপরে একটা নির্দিষ্ট সময়ের জন্য সেফগার্ড ডিউটি, আর অর্থাৎ ওই পণ্যের আমদানিতে একটা ডিউটি ইম্পোজ করে রাখতে পারে। তাদের এখন দাবি হচ্ছে এটা নিয়ে তারা সরকারের সঙ্গে আলোচনা করছে। আপনি যে দাবির কথা বলছেন তার শুরুতে বললেন যে বিশেষ প্রণোদনা দেওয়া, কিন্তু আমরা এলডিসি থেকে উত্তরণ হচ্ছে তার প্রেক্ষিতে বাংলাদেশে আসলে এই ধরনের প্রণোদনা দেওয়ার সুযোগ বিশেষ থাকবে না। আরেকটি হচ্ছে আপনি বললেন যে ওনারা দাবি করছেন যে ওনাদের স্থানীয়ভাবে উৎপাদিত সুতা কিনতে একটা বাধ্যবাধকতা আরোপ করা, কিন্তু মুক্তবাজার অর্থনীতিতে কি এই ধরনের বাধ্যবাধকতা আরোপ করার সুযোগ আছে কিনা? আপনি কোনো দেশ যদি চায়, কোনো দেশ চাইলে নির্দিষ্ট সময়ের জন্য এটি করতে পারে, এটাতে কোনো বাধা নেই। ক্রেতা যখন মানে কম দামে কেনার বিকল্প উৎস তার সামনে থাকবে তখন। হ্যাঁ, আমি সেই প্রসঙ্গে আসছি। যেমন আপনি ট্রাম্প প্রশাসন যেটা করলো, আমেরিকা তো ওয়ার্ল্ড ইকোনমিটাকে কন্ট্রোল করে বলে ট্রাম্প প্রশাসন সেটা করতে পেরেছে।
সেটা তারা কতটুকু সফল হবে সেটা ভবিষ্যৎ বলে দেবে, কিন্তু তারা এই ধরনের Reciprocal tariff আরোপ করেছে। রেসিপ্রোকাল ট্যারিফ বা বিভিন্ন ট্যারিফ তারা ইম্পোজ করেছে। কিন্তু বাংলাদেশ তো আর সে পজিশনে নেই। আমরা যেহেতু এক্সপোর্ট করতে হয়, আমাদের রপ্তানিকারকরা যদি যেখানে কম পাবে তিনি সেখান থেকেই কিনবেন, এটাই স্বাভাবিক। না হলে তো উনি আবার প্রতিযোগিতার মার্কেটে টিকতে পারবেন না, কারণ বাড়তি পয়সা দিয়ে উনি সুতা কিনে যদি বিক্রি করতে যান, ওনাকে তো ক্রেতা সেই বাড়তি পয়সা নাও দিতে তাছাড়া পারেন। কারণ রপ্তানিকারকদের কি ব্যাক টু ব্যাক এলসিতে তো কাস্টমার যিনি, ক্রেতা যিনি, তারও তো চয়েস থাকে যে এইখান থেকে সোর্সিং করতে হবে। হ্যাঁ, সেটি একটি বিষয় আছে, কিন্তু বাংলাদেশ সরকার যদি বলে যে না আমার এটা, তখন ডেফিনেটলি এটি একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে। যখন সরকারের পক্ষ থেকে বলা হবে যে না আমার দেশ থেকে এত % সুতা কিনতে হবে, যদি এই বাধ্যবাধকতা আসে, তাহলে বায়ারদের আচরণটা কেমন হবে, বা আমাদের এক্সপোর্টার যারা তাদের কম পয়সায় কেনার যে সুবিধা ছিল সেটাকে এইভাবে কন্ট্রোল করা যাবে কিনা সেই প্রশ্নটি আসে। ফলে এই যে প্রপোজালগুলো এসেছে, এটি চাইলেই যে সরকারের পক্ষে আসলে সব বাস্তবায়ন করা সম্ভব। কারণ মুক্তবাজার, আমাদের শুরুতে যে আলোচনাটা এসেছে, মুক্তবাজার অর্থনীতিতে যিনি 2 পয়সায় যেখান থেকে কম পাবেন সেখান থেকে কিনবেন। যেহেতু আমরা এটা এক্সপোর্ট করব, কারণ উনি কিনে তো লোকালিও বিক্রি করবেন, উনি তো আবার এক্সপোর্ট, সুতরাং উনি যদি এই পয়সা না পায় তাহলে তো উনি সেটা এই বাধ্যবাধকতার মধ্যে ওনাকে আনা যাবে না। সংক্ষেপে রিয়াদ ভাই আপনার কাছ থেকে শুনতে চাইবো, আমাদের সময়ের স্বল্পতা রয়েছে, এই সব সুবিধা যদি দেওয়াও হয় তাহলে কি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে আমাদের টেক্সটাইল সেক্টর? এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ধরুন সরকার সুবিধা তাদেরকে এখন যেটা চাচ্ছে সেটি দিল, এখন দেওয়ার পরে হতে পারে হ্যাঁ কখনো কখনো এরকম স্বল্প সময়ের জন্য যে চ্যালেঞ্জগুলো আসে, এখন তো নানামুখী চ্যালেঞ্জ। একটা হচ্ছে আমাদের স্থানীয়ভাবে আমরা প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছি, আবার ইন্টারন্যাশনালি চাহিদাও কম। তো সব কিছু মিলিয়ে এখন এক ধরনের একটা অস্থির অবস্থা, ওয়ার্ল্ড ইকোনমি বলেন বা আমাদের যে তৈরি পোশাক মেইন রপ্তানি পণ্য, চাহিদা কমতি অথবা সব কিছু মিলিয়ে। কিন্তু এটি দিলেই যে এই সমস্যার যদি সমাধান না হয়, আমরা যদি আসলেই টেক্সটাইল মিলগুলো প্রতিযোগিতায় সক্ষমতা নিজেদের মতো না বাড়াতে পারে, তাহলে এইভাবে দিয়ে এটা আসলে কতটুকু সাস্টেইন করবে, এবং শেষ পর্যন্ত হয়তো 6 মাসের জন্য বা 1 বছরের জন্য সরকার দিল বা 2 বছরের জন্য দিল, এরপরে যদি তারা এটি সাস্টেনেবল না হয়, তারা টেকসই তাদের প্রতিযোগিতা সক্ষমতা তৈরি করতে না পারেন, স্বাভাবিকভাবে এটি তো রাখতে পারবে না। কারণ বাংলাদেশ তো এলডিসি গ্র্যাজুয়েশন করবে, বাংলাদেশ চাইলেই অনেক সুবিধাই দিতে পারবে না। তো তাহলে তো আবার সেই একই পরিস্থিতি তৈরি হবে। তো ফলে এটি আসলে বিষয়টা খুবই জটিল এক ধরনের। কিন্তু সরকারকে এটা মাথায় রাখতে হবে যে লোকাল টেক্সটাইল মিলকে যে কোনোভাবে হোক বাঁচে, কারণ এখানে $23 বিলিয়ন বিনিয়োগ আছে, হিউজ বিনিয়োগ অনেকে করেছে, এবং এটার সঙ্গে ব্যাংক, বিমা, আরও অন্যান্য অনেক সেক্টর জড়িত আছে। এই সেক্টর যদি কোনো কারণে বসে যায়, 58টি ফ্যাক্টরি মিল অলরেডি বন্ধ হয়ে গেছে বলে বিটিএমএ থেকে বলা হয়েছে। এটা শুধুমাত্র স্পিনিং মিল টেক্সটাইল সেক্টরের। তো এটি যদি বন্ধ হয়ে যায়, এবং একটা পর্যায়ে তাদের আশঙ্কা যে বাংলাদেশ টেক্সটাইল মিলগুলো যখন বন্ধ হয়ে যাবে, তখন ইন্ডিয়া আবার সুতার দাম বাড়িয়ে দিবে, এবং আলটিমেটলি বাংলাদেশ টেক্সটাইল সেক্টরও গেল, তখন আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্টও হয়ে গেলাম, যেটা আমাদের স্থানীয়ভাবে ছিল। তো ফলে সরকারকে আসলে খুব এগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েই সিদ্ধান্তটা নিতে হবে। ধন্যবাদ রিয়াদ ভাই আপনাকে। আমরা এতক্ষণ ধরে রিয়াদ হোসেনের কাছ থেকে শুনছিলাম যে আমাদের টেক্সটাইল সেক্টরের কী ধরনের সমস্যাগুলো রয়েছে। সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে এই সেক্টরে খুব বেশি বিনিয়োগ রয়েছে, কর্মসংস্থান রয়েছে, ফলে এর সঙ্গে আরও ব্যাংক, বিমা বা আরও অন্যান্যরাও সম্পৃক্ত, ফলে এই সেক্টরের জন্য একটা যথোপযুক্ত নীতি সরকার গ্রহণ করবে, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।